আর্য শব্দটির অর্থ হিসেবে যারা ভাষাতত্ত্বকে গুরুত্ব দেন, মানে লিঙ্গুইস্টিক কনসেপ্টে বিশ্বাস করেন, তারা বলছেন আর্যরা হচ্ছে এমন একটি ভাষা গোষ্ঠীর মানুষ যারা ইন্দো আরিয়ান বা ইন্দো ইউরোপিয়ান ভাষা ব্যবহার করত। আজকে ইন্দো ইউরোপিয়ান ভাষার একাধিক উদাহরণ রয়েছে, ইংরাজি, জার্মান, ফ্রেঞ্চ, ল্যাটিন, এমনকি আমাদের ভারতের সংস্কৃত। তার মানে এই সমস্ত ভাষাভাষী মানুষেরা কোনো একটা সময় একই অঞ্চলে বাস করতেন এবং একই সংস্কৃতি পালন করতেন। পরবর্তীকালে নানা কারণে তারা খণ্ড বিখণ্ড হয়ে যান এবং তাদেরই একটা অংশ হয়তো ভারতে প্রবেশ করে, যাদেরকে আমরা আর্য নামে অভিহিত করছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বৈদিক যুগ নিয়ে। ভারতের ইতিহাসে বৈদিক যুগ আমাদের পরীক্ষা পারপাসে যখন পড়তে হবে, তিনটি বিষয়ের দিকে নজর দিতে হবে। প্রথম আমরা আজকে দেখব আর্য কারা, আর্যদের নিয়ে ভারতীয় ইতিহাসে যে সমস্যা তৈরি হয়েছে, যে ডিবেট তৈরি হয়েছে, সেই বিষয়ে প্রথমে আমরা আলোচনা করব। তারপরে আমরা চলে আসব এই আর্যদের সম্পর্কে জানার জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে সাহিত্য, আর সেই সাহিত্য বৈদিক সাহিত্য। তাহলে দ্বিতীয় আলোচনার বিষয় থাকবে আমাদের বৈদিক সাহিত্য, এবং তৃতীয় অংশে আমরা আজকে দেখব ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ, এবং এই দুটো যুগের মধ্যে পার্থক্য কোথায়, মানুষের ভৌগোলিক জ্ঞান, তাদের সমাজ জীবন, তাদের রাজনীতি চর্চা, তাদের অর্থনীতি, এবং সবথেকে বড় কথা ধর্মবিশ্বাস। তাহলে এই সব কিছু মিলিয়েই আমাদের আজকের আলোচনার বিষয় ভারতবর্ষের ইতিহাসে বৈদিক যুগ। বিশ্বের ইতিহাসে সমাজ এবং সভ্যতায় ভারতের একাধিক অবদান রয়েছে। তার মধ্যে সবথেকে বড় অবদান দর্শন চিন্তা। প্রাচীন ভারত নানাভাবে নানা ধরনের দার্শনিক তত্ত্ব আমাদের সামনে, বলা ভালো বিশ্ববাসীর সামনে উপস্থাপিত করেছে। আর এই দর্শন তত্ত্বের যে জন্ম, যে আধার, তার যে সূত্রপাত শুরু হয়েছে বৈদিক যুগ থেকে। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় বৈদিক যুগ, ভারত ইতিহাসে বৈদিক যুগ। তোমরা দেখছো মাইস ইউটিউব ক্লাস, তোমাদের সঙ্গে আছি আমি অমিত সেন। এর আগে আমরা আলোচনা করেছি দিল্লি সুলতানি নিয়ে। যদি তোমরা সেই দিল্লি সুলতানির ক্লাস এখনো না দেখে থাকো, আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে বা নিচের ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে ক্লাস দেখো, তোমাদের মতামত জানাও, কমেন্ট করো। আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের মতামতের উত্তর দিতে। তাহলে চলো আজকে ক্লাস আমরা শুরু করি। আজকে আমরা শুরু করছি আর্য সভ্যতা। আর্য এই যে শব্দ, এই শব্দের তো একটা অর্থ আছে। আর্য শব্দের অর্থ নানাবিধ, এক একজন মানুষ এক এক রকমভাবে আর্য শব্দের অর্থ তৈরি করার চেষ্টা করেছেন। যেমন আর্য শব্দের একটি অর্থ অনেকে মনে করেন হাই বার্থ, মানে উচ্চ বংশজাত। যে সমস্ত মানুষ উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন তারা আর্য। এই হাই বার্থ কনসেপ্টের সাথে জড়িয়ে আছে একটা রয়্যাল কনসেপ্ট, রাজকীয় ধারণা। কিন্তু সমস্যা হলো, মানুষ তো আর কোনোদিন নিজে থেকে উচ্চ বংশ নিম্ন বর্ণ এই ধরনের ভাগ তৈরি করেনি, মানে মানুষই তৈরি করেছে, কিন্তু এটা একটা আরোপিত। সেই অর্থে কোনো মানুষই উচ্চ বংশের নয়, কোনো মানুষই নিম্ন বংশের নয়, প্রত্যেকে সমান। ফলত যখনই আর্য শব্দের এই অর্থ তৈরি করা হচ্ছে যে আর্য মানে উচ্চ বংশজাত মানুষ, দেখো তার মধ্যে দিয়ে কিন্তু আমরা অবলীলাক্রমে কিছু মানুষকে বলে দিচ্ছি তাহলে যারা আর্য নয় তারা নিম্ন বংশোদ্ভূত। তাহলে আর্য শব্দের এই যে একটা অর্থ, এই অর্থটা এক ধরনের রেসিয়াল ডিসক্রিমিনেশন বা বর্ণ বৈষম্যের সৃষ্টি করছে। আধুনিক বিশ্বের ইতিহাসে এই রেসিয়াল কনসেপ্ট আর্য শব্দের, এটা নিয়ে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে। তোমরা নিশ্চয়ই জানো হিটলার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা। জার্মানিতে হিটলার বিশ্বাস করতেন আর্য তত্ত্বে এবং তার মতে একমাত্র জার্মানরাই হচ্ছে আর্য।
তাহলে জার্মানরাই যদি একমাত্র আর্য হয়, বাই ডিফল্ট কি হচ্ছে, বাকি যারা রয়েছে সারা পৃথিবীতে তারা কেউ আর্য নয়, তারা কেউ উচ্চ বংশোদ্ভূত নয়। অতএব তাদেরকে ডমিনেট করার, তাদেরকে শাসন করার নৈতিক অধিকার, রাইট কিন্তু থেকে যাচ্ছে জার্মানদের। এই তত্ত্বে বিশ্বাসী হিটলার তিনি কিন্তু এর ওপর ভিত্তি করেই বিশ্ব রাজনীতিতে মারাত্মক প্রভাব বিস্তার করেছেন এবং তার কুফল তোমরা প্রত্যেকেই জানো। ফলত আজকের দিনে দাঁড়িয়ে যারা হিস্টোরিয়ান বা যারা এই বিষয় নিয়ে চর্চা করেন তারা আর্য শব্দের এই অর্থটাকে গুরুত্ব দেন না, বরং আর্য শব্দের আরেকটি অর্থ কিন্তু এই মুহূর্তে প্রচলিত আছে এবং সেটাই অনেক বেশি সায়েন্টিফিক, সেটাই অনেক বেশি বিজ্ঞানসম্মত। কি সেই অর্থ? আরেকটি অর্থে বলা হচ্ছে আর্য হচ্ছেন তারাই যারা ইন্দো ইউরোপিয়ান ভাষা ব্যবহার করেন, বা বলা ভালো ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠীর মানুষ, তারাই হচ্ছেন আর্য। তাহলে প্রশ্ন হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ভাষা বলতে কি বোঝানো হচ্ছে? আমরা এই সূত্রেই আরেকটি বিষয়ে চলে আসব, তাহলে আমাদের এটা আলোচনা করতে অনেকটা সুবিধা হবে। আর্যদের সম্পর্কে আমাদের সবচেয়ে বড় বিতর্কের জায়গা আর্যদের আদি বাসস্থান। কিছু মানুষ বলছেন যে আর্যরা আদতে ভারতেরই বাসিন্দা ছিল, আবার কেউ বলছেন যে না, আর্যরা ভারতের বাইরে থেকে এসছে। এখন যারা বলছেন যে আর্যরা ভারতেরই আদি বাসিন্দা, তাদের কথার পক্ষে যেমন যুক্তি আছে, একইভাবে যারা বলছেন যে আর্যরা ভারতের বাইরে থেকে এসছে তাদের কথার পক্ষেও যুক্তি আছে। আমরা প্রথম চলে আসি যারা বলছেন যে আর্যরা ভারতেরই আদি বাসিন্দা, তারা কি বলছেন। দেখো, আমি যদি তোমাদের দুটো ভাষার কথা বলি, একটা হচ্ছে পাঞ্জাবি আর একটা হচ্ছে বাংলা। পাঞ্জাবি এবং বাংলা ভাষায় আমরা সাহিত্যের এমন একটা জনার পাই, এমন একটা ধারা পাই, যেটা ভারতের অন্য কোনো ভাষায় কিন্তু পাই না। কি সেই ধারাটা? তোমরা দেখবে পাঞ্জাবি ভাষায় এবং বাংলা ভাষায় আমরা পার্টিশন লিটারেচার পাই, দেশভাগের সাহিত্য। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলা এবং পাঞ্জাবি ভাষায় দেশভাগের সাহিত্য পাচ্ছি, অন্য ভাষায় পাচ্ছি না কেন? তার কারণটা খুব স্পষ্ট। যখন আমাদের দেশ ভাগ হয় তখন পাঞ্জাবের একটা অংশ পাকিস্তানে চলে যাচ্ছে আর বঙ্গদেশের একটা অংশ তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে যাচ্ছে, যেটা আজকের বাংলাদেশ। নিশ্চয়ই তোমাদের চারপাশে আশেপাশে এমন বহু মানুষকে তোমরা চেনো তোমাদের পরিবার বা সমাজ বা প্রতিবেশীদের মধ্যে, যারা একসময় পূর্ববঙ্গে ছিলেন, মানে আজকের বাংলাদেশে ছিলেন। লক্ষ্য করে দেখবে তারা যখন কোনো কথা বলেন, তাদের কথার রেফারেন্সে প্রায়শই তাদের সেই ফেলে আসা দেশ গাঁয়ের কথা চলে আসে। হয়তো সেই বরিশালের কথা বলছেন আমাদের গ্রামে এরকম ছিল, কখনো বা বিক্রমপুরের কথা বলছেন। হয়তো আমরা সেগুলোকে নিয়ে একটু ঠাট্টা তামাশা করি বটে, কিন্তু ভেবে দেখো একটা জিনিস, যে মানুষ রাতারাতি একটা পরিস্থিতির চাপে পড়ে তার পূর্বপুরুষের ভিটে ছেড়ে চলে আসতে বাধ্য হলেন, তার মধ্যে সেই জায়গা সম্পর্কে আবেগ থাকবে, এটাই স্বাভাবিক। এবং পরবর্তীকালে যদি কোনো সুযোগ আসে, যদি কোনো রেফারেন্স তৈরি হয়, তিনি নিশ্চয়ই তার ফেলে আসা দেশগাঁয়ের কথা বলবেন। এটাই মানুষের, এটা কমন হিউম্যান সাইকোলজি। যে কারণে পাঞ্জাবি ভাষাতেও দেশভাগের সাহিত্য আছে, বাংলা ভাষাতেও আছে। ভারতের অন্য কোনো প্রদেশকে তো দেশভাগকে এই সরাসরি আঘাত করেনি, যে কারণে সেখানে এই ধরনের সাহিত্য রচনা হয়নি। আমি এতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, তার একটা মুখ্য কারণ হচ্ছে এই রেসপেক্টে যদি আমরা আর্যদের আদি বাসস্থানটাকে যাচ করার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে আর্যদের প্রধান যে সাহিত্য, বৈদিক সাহিত্য, সেই বৈদিক সাহিত্যে কিন্তু ভারতীয় ভূখণ্ডের ভৌগোলিক কথাই বলা আছে। যদি এমন হতো যে আর্যরা ভারতের বাইরে থেকে এসছে, তাহলে নিশ্চয়ই সেই ফেলে আসা দেশগাঁয়ের কথা বৈদিক সাহিত্যে থাকতো। কিন্তু সে কথা যখন বৈদিক সাহিত্যে নেই, আমরা আন্দাজ করতে পারি হয়তো আর্যরা ভারতের বাইরে থেকে আসেনি, তারা ভারতেরই আদি বাসিন্দা ছিল। পরবর্তীকালে নানা পরিস্থিতির কারণে তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটা একটা ধারণা, এটা একটা আইডিয়া করা হচ্ছে। ইতিহাস তো নিশ্চিত করে কিছু বলে না,
যে কোনো বিজ্ঞানের মধ্যে যেমন একটা অনিশ্চয়তা থাকে, সমাজবিজ্ঞানের বিষয় হিসাবে ইতিহাসের মধ্যেও একটা অনিশ্চয়তা আছে, প্রবাবিলিটি আছে। যা কিছু প্রাপ্ত তথ্য, সেই তথ্যের ভিত্তিতে এই কথাগুলো আমরা বলতে পারি, কিন্তু নিশ্চিত করতে পারি না। আর একটা দিক রয়েছে উল্টো দিকে। তাহলে যারা বলছেন আর্যরা ভারতের বাইরে থেকে এসছেন, তাদের তো কিছু যুক্তি আছে। যারা বলছেন আর্যরা ভারতের বাইরে থেকে এসছে, তারা কিন্তু প্রত্যেকে কোনো একই অঞ্চলের কথা বলছেন না, বিভিন্ন অঞ্চলের কথা বলছেন। এখন ভারতের বাইরে থেকে এসছে যারা বলছেন, তারা আশ্রয় নিচ্ছেন লিঙ্গুইস্টিক কনসেপ্টের, যে কথা আমরা একটু আগেই বললাম, আর্য শব্দের অর্থ। তারা বলছেন যে সমস্ত মানুষ ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত তারা আর্য। তাহলে ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠীর মধ্যে তো ইংরেজি ভাষা আছে, জার্মান ভাষা আছে, ফরাসি ভাষা আছে, সংস্কৃত ভাষাও আছে। তার মানে কি কোনো একটা সময় ছিল যখন এই জার্মান, ইংরেজ, ফরাসি, আর্য মানে ভারতীয় আর্য, তারা প্রত্যেকে একই জায়গায় থাকতো? হয়তো তাই। হয়তো সেই অঞ্চলে খাদ্যের ঘাটতি দেখা দিয়েছিল, কারণ আর্যরা যাযাবর ছিল, নম্যাডিক রেস ছিল। যেহেতু খাদ্যের ঘাটতি দেখা দিল, তারা কি করলো, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যখন মুভ করছে, শিফট করছে, তখন তারা বেশ কয়েকটা গ্রুপে ভাগ হয়ে গেল। আর সেই রকমই একটি গোষ্ঠী মধ্য এশিয়া পার করে, আফগানিস্তান ক্রস করে ভারতে এসে প্রবেশ করলো। এই যে তত্ত্বটা, ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠীর তত্ত্ব, জাতিগত কনসেপ্টের চেয়ে এটা কিন্তু অনেক বেশি বিজ্ঞানসম্মত এবং অনেক বেশি অ্যাকসেপ্টেড থিওরি। কিন্তু একটা ব্যাপারে দুপক্ষই একমত, মানে যারা বলছেন যে আর্যরা ভারতের বাইরে থেকে এসছে, তারাও এ ব্যাপারে একমত, আর যারা বলছেন যে না, আর্যরা ভারতেরই আদি বাসিন্দা ছিল, তারাও এই ব্যাপারে একমত। সেটা কি? দুপক্ষই বলছেন আসলে আর্যরা ভারতের প্রাথমিক পর্বে যে অংশে থাকতো, সেটা হচ্ছে ল্যান্ড অফ সেভেন রিভার্স বা সপ্ত সিন্ধু অঞ্চল। সিন্ধু নদী এবং তার 6টা উপনদী বিধৌত যে ভৌগোলিক অঞ্চল, সেই অঞ্চলেই আর্যরা প্রাথমিক পর্বে বাস করত। তারপর সেখান থেকে তারা ধীরে ধীরে ভারতের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে। এই ব্যাপারে কিন্তু কারোর মধ্যে কোনো দ্বিমত নেই। তবে ওই যে বললাম, আদি বাসস্থান সম্পর্কে নানা মতভেদ রয়েছে। যেমন আমরা বলতে পারি আমাদের স্বাধীনতা সংগ্রামের যুগের বিখ্যাত মানুষ তিলকের কথা। তিলক কি বলছেন? তিলক বলছেন আর্যরা এসছিল মেরু অঞ্চল থেকে। হঠাৎ করে মেরু অঞ্চলের কথা কেন বললেন তিনি? তিলকের এই বিষয়ে একটি বইও আছে, দ্য আর্টিক অরিজিন অফ দ্য আরিয়ান্স। সেখানে তিলক বলছেন আমরা বেদে যেভাবে প্রকৃতির বন্দনা পাচ্ছি, যেভাবে চন্দ্র সূর্যের বন্দনা করে শ্লোক রচনা করতে দেখছি, সেখানে চন্দ্র সূর্যের যে ভৌগোলিক বিবরণ, সেই ভৌগোলিক বিবরণের সঙ্গে মেরু অঞ্চলের যে ভূগোল, তার সাদৃশ্য আছে। আর সেখান থেকেই তিলক আন্দাজ করছেন মেবি আর্যরা হয়তো ওই মেরু অঞ্চল থেকে এসছেন। কিন্তু অন্য মতও আছে, যেমন দয়ানন্দ সরস্বতী। তোমরা জানো দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আর্য সমাজ মুভমেন্টের সাথে। দয়ানন্দ সরস্বতী কিন্তু বলছেন যে আর্যরা এসছে তিব্বত থেকে। তিনি তিব্বতকে আর্যদের আদি বাসস্থান হিসেবে উল্লেখ করছেন। কেউ বলছেন পামির মালভূমির কথা, কেউ বলছেন রাশিয়ান তৃণভূমি স্টেপস অঞ্চলের কথা, কখনো বলা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে আর্যরা এসছে। এরকম নানা মতভেদ রয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার, আর্যদের আদি বাসস্থান সম্পর্কে এই মতভেদটাই হচ্ছে আর্যদের সম্পর্কে চর্চা বা পড়াশোনার একটা চালিকা শক্তি। যে বিষয়ে বিতর্ক থাকে, সেই বিষয়টার চর্চা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে। সেই বিষয় নিয়ে তর্ক বিতর্ক, যুক্তি প্রতিযুক্তির অবতারণা করা হয়। কোনো ক্ষেত্রে তর্ক মানে সিদ্ধান্তে পৌঁছতে হবে তা নয়, তর্ক মানে হচ্ছে সেই বিষয়টার চর্চাকে অব্যাহত রাখা। সুতরাং আর্যদের আদি বাসস্থান সম্পর্কে আগামী দিনেও চর্চা চলবে এবং আমরা আরও নতুন নতুন তথ্য পাব।
যেমন আর্যদের সম্পর্কে আমরা একটা ইনস্ক্রিপশনের কথা পাচ্ছি, বোঘজকই ইনস্ক্রিপশন এশিয়া মাইনরের। এখানে কি বলা হচ্ছে? এখানে 4 জন বৈদিক দেবতার কথা উল্লেখ করা আছে। সেখানকার এক রাজা তিনি তার মেয়ের বিয়ে উপলক্ষে এই 4 জন বৈদিক দেবতাকে আবাহন করেন। এখন এই যে তিনি 4 জন বৈদিক দেবতাকে আবাহন করলেন, এই 4 জন বৈদিক দেবতার নাম আবার বেদেও পাচ্ছি, বৈদিক সাহিত্যেও পাচ্ছি। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন তৈরি করা হচ্ছে, মেবি আর্যরা হয়তো সেই এশিয়া মাইনর অঞ্চল পেরিয়ে ভারতে এসেছিল, যে কারণে এশিয়া মাইনরের ইনস্ক্রিপশনে যে বৈদিক দেবতাদের কথা উল্লেখ করা আছে সেই একই বৈদিক দেবতাদের উল্লেখ এবং প্রসঙ্গ আমরা পাচ্ছি কোথায়? আমরা পাচ্ছি আমাদের বৈদিক সাহিত্যে। যত দিন যাবে এরকম নানা নতুন নতুন তথ্য আর্যদের সম্পর্কে উঠে আসবে, আমাদের জ্ঞানের পরিধি বাড়বে। আর তোমাদের পরীক্ষার জন্য যে বিষয়টা দেখতে হবে সেটা হলো আর্য শব্দের অর্থ, আর্যদের আদি বাসস্থান সম্পর্কে কে কোন অঞ্চলের কথা বলেছেন, গুরুত্বপূর্ণ যারা রয়েছেন তাদের কথাটা একটু জেনে রাখতে হবে, এবং বোঘজকই ইনস্ক্রিপশন কিসের সাথে জড়িত, কোথায় পাওয়া গেছে, বা কোন শিলালেখ থেকে আর্যদের সম্পর্কে জানা যাচ্ছে, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় বহুবার এসছে। তাহলে এই ছিল আমাদের আর্য সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আবার পরবর্তী কোনো ক্লাসে এই বৈদিক যুগেরই আরেকটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের যদি এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।